নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে। কালকে কিন্তু মার্কাসের তরফ থেকে একটা অফিসিয়ালি টুইট এসেছে, তারপর কিন্তু বাজারে অনেক রকম কিছু ঘুরছে। বারবারই বলি, অপেক্ষা করো, কোনো ফ্যান পেজের কথা বিশ্বাস করো না, কোনো এডিটের কথাকে বিশ্বাস করো না, অফিসিয়ালের দিকে নজর রেখো, তাহলেই কিন্তু মোটামুটি সবাই ব্যাপারগুলো বুঝতে পেরে যাবে। দুরকম জিনিস এখানে চলছে যে কারা ট্রান্সফার ব্যান হবে, আদেও ট্রান্সফার ব্যান হবে নাকি শুধুমাত্র প্লেয়ারের জরিমানা হবে, না প্লেয়ারের ব্যান হবে, সেই নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। তো যতটা আমি জানি, যতটা আমার কাছে আপডেট রয়েছে, যতটা হতে চলেছে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা করব। প্রথম ম্যাচে জয় পেলেও বেশ কিছু প্লেয়ারকে দেখা যায়নি, তারা কবে ফিরবে, তাদের কি অবস্থা রয়েছে, সেগুলো আলোচনা করার সাথে সাথে একজন দুর্দান্ত মানের ডিফেন্ডারকে নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলে ফেললো। তো সেই প্রথম ম্যাচে কিন্তু আমরা বেশ কিছু প্লেয়ারকে দেখতে পেলাম না। তার মধ্যে প্রথম যেটা প্লেয়ার, সেটা হচ্ছে নিশু কুমার। সে তো ফিরে গেছে, 2 মাস তাকে পাওয়া যাবে না, তার কথা বাদ যদি রাখি, তো আরও একজন যে সাইড ব্যাকের প্লেয়ার প্রভাত লাগরা, তাকে নিয়েও জানিয়েছিলাম তার খেলার সম্ভাবনা অনেক অংশ কম। তো তাকে কিন্তু আমরা বেঞ্চের মধ্যেও দেখতে পাইনি। তো প্রভাতেরও শোনা যাচ্ছে একটু সময় লাগবে, ডার্বি ম্যাচের আগে কিন্তু প্রভাত একদম ম্যাচ ফিট হয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। তো কালকে যেরকমটা জানিয়েছিলাম যে আরও একজন প্লেয়ার, সেটা হচ্ছে নন্দকুমার, বড় ম্যাচের প্লেয়ার। নন্দকুমারকেও মোটামুটি রেস্ট দেওয়া হবে, নন্দকুমারও থাকবে না। তো নন্দকুমারকেও কিন্তু আমরা বেঞ্চেও দেখতে পাইনি। তো এই দুজন প্লেয়ার কিন্তু মাঠের বাইরে ছিল, তারা কোনো রকমভাবে বেঞ্চে ছিল না। কিন্তু বেঞ্চে যেই নামটা সকলকে অবাক করেছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন ক্লেটন সিলভা। তো ক্লেটনকে কিন্তু কালকে বেঞ্চে রাখা হয়েছিল, সে আস্তে আস্তে অনেকটাই ফিট হয়ে উঠছে। একজন প্লেয়ারকে বেঞ্চে রাখা মানে সে কিন্তু খেলার জন্য প্রস্তুত রয়েছে। হয়তো 90 মিনিট প্রস্তুত না থাকলেও কিন্তু সে খেলার জন্য মোটামুটি তৈরি রয়েছে। তো এই সমস্ত প্লেয়ার আশা করা যাচ্ছে পরবর্তী ম্যাচ থেকেই অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং ডার্বি ম্যাচের আগে সমস্ত প্লেয়াররা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো অনেকে কিন্তু দেখলাম যে দলের পারফরমেন্স নিয়ে এখনও খুশি নও। দেখো, কোনো কিছু মানে একদম মন ভালো করে দেওয়ার মতন কেউ করতে পারে না, ভালোর কোনো শেষ নেই, এটা আমরা জানি। তবুও যা পারফরমেন্স হয়েছে, আমি তো অন্তত বলবো একটা ভালো পারফরমেন্স ইস্টবেঙ্গল করেছে। এবং কতগুলো প্লেয়ার নেই দেখো, বড় ম্যাচের প্লেয়ার নন্দকুমার নেই, ক্যাপ্টেন ক্লেটন সিলভা নেই, সায়নের মতন প্লেয়ার বা তন্ময়ের মতন প্লেয়ার যারা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার তারা নেই, ষষ্ঠ বিদেশি প্লেয়ার সে নেই, একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক, একজন সাইড ব্যাক আসবে তারা নেই। এতগুলো নায়ের পর যে পারফরমেন্সটা এসেছে, এখান থেকে একটু খুশি হও না? এখনও দেখছি খুশি কেউ হতে পারছো না। আর ইস্টবেঙ্গল ম্যাচ জিতলো, মোটামুটি তোমরা ভালোই ভিডিওতে রেসপন্স করেছো, 10,000 জন দেখেছো, কিন্তু লাইক সংখ্যা কটা? 200টা। তার মানে 9,800 লোকে কি খেলা ভালো লাগেনি? লাইক করতে কিসের কষ্ট আমি বুঝি না। লাইক কিন্তু সকলে করতে থাকো, যত লাইক করবে তত কিন্তু তোমাদের সামনে আরও ভালো ভিডিও, ভালো ভালো আপডেট আনতে পারবো। তাই যারা এই ভিডিওটা দেখছো সকলে কিন্তু একটু লাইক করে দিও। তো ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু এই আপডেটগুলোই বেরিয়ে আসছে। তো এরপরে যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে একজন পর্তুগালের প্লেয়ারের দিকে কিন্তু ভারতীয় কিছু ক্লাবের নজর রয়েছে। তো সেই মুহূর্তে অনেকেই কিন্তু মুম্বাই সিটি এফসিতে সাইন করিয়ে দিয়েছিল। আমরা বারবারই বলেছিলাম অফিসিয়াল সিগনেচারের কোনো রকম খবর পাওয়া যায়নি, ইনকোয়ারি হতে পারে, সেরকম ইনকোয়ারি হয়েছিল মুম্বাই সিটি এফসির তরফ থেকে। এবং আরও একটা জিনিস বলেছিলাম, আরও কিন্তু কিছু আইএসএল এর ক্লাব রয়েছে, থাই লিগের ক্লাবের অফার রয়েছে রিজের কাছে, এমনকি পর্তুগালেরও অফার রয়েছে। বর্তমানে ফ্রি প্লেয়ার, মেলবোর্ন সিটিতে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, দুবার কিন্তু এলিগ চ্যাম্পিয়ন হয়েছে। পর্তুগালের বয়সভিত্তিক দল, সেখানে আন্ডার-16 থেকে আন্ডার-21-এ ধারাবাহিক ফুটবল খেলেছে। সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারেও খেলতে পারে। তো একজন দারুণ মাপের প্লেয়ার। ক্লাব কেরিয়ারে তার ম্যাচ খেলার সংখ্যা মোটামুটি 380, সেখানে 5টা গোল 5টা অ্যাসিস্ট রয়েছে। তো এখনও কিন্তু কিছু ভারতীয় ক্লাব চেষ্টা চালাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটাকে তারা ডান করতে পারে নাকি অন্য কোনো প্লেয়ারকে তারা ডান করতে পারে, কারণ কথাবার্তা বলা আর তাকে নিয়ে চলে আসার মধ্যে অনেক তফাৎ। তোমরা দেখেছো ট্রান্সফার উইন্ডোতে কি হয় না হয়। তো সেই জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে যে এই মেলবোর্নে খেলা প্লেয়ারকে আমরা দেখতে পাই কি পাই না।
তো এরপরে যে আপডেটে চলে আসবো সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। কালকে যখন আমরা লাইভেই এসেছিলাম তখনই মোটামুটি আনোয়ার আলীকে নিয়ে একটা খবর বাজারে বেরিয়ে এসেছিল। তো ব্যাপারটা কি, দেখো আনোয়ার আলীর একটা লোন ডিল ছিল, দিল্লি এফসির সে প্লেয়ার, লোন ডিল 5 বছরের একটা লোন ডিল এসেছিল। কিছু সমস্যা হয়েছিল, সেই কারণে আনোয়ার আলী নিজে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়ে নিজেকে দিল্লি এফসির প্লেয়ার করে নিয়েছিল। আর যখন সে দিল্লি এফসির প্লেয়ার হয়ে যায় তখন দিল্লি এফসি অন্যান্য অনেক ক্লাবের সঙ্গেই কথাবার্তা বলেছিল, তখন ইস্টবেঙ্গলও সেই কথাবার্তা বলে যখন দিল্লি পারমিশন দিয়েছে তখনই কিন্তু প্লেয়ারকে অ্যাপ্রোচ করে তাকে বলতে পারো যেটা কন্ট্রাক্ট সেই সাইন করিয়েছে। অফিসিয়াল সাইন না সেটা প্রি কন্ট্রাক্ট সাইন সেটা তো জানি না, কিন্তু সাইন হয়েছে। সেটা পরবর্তী সময়ে কিন্তু মার্কাসের তরফ থেকেও জানানো হয়েছিল যে ইস্টবেঙ্গল এটা করে নিয়েছে। এবার দেখো ব্যাপারটা পিএসসিতে গেছে, সেটা বলেছিলাম। আর যখন এই বড় বড় আপডেট না আসবে আনোয়ারকে নিয়ে বেশি মুখ না খোলাই ভালো। তো এই মুহূর্তে পিএসসিতে ব্যাপারটা গেছে। এবার যেটা ভালো জিনিস যে পিএসসি এত সহজে কিন্তু কোনো ব্যাপার নিয়ে বসে না, একটা কেস নিয়ে তো কখনো বসেই না, কয়েকটা কেস যখন আসে তখন বসে। শুধুমাত্র আনোয়ার আলীর এই ব্যাপারটা নয়, সাজ্জাদ হোসেন প্যারে যে কিন্তু মোহামেডানে সাইন করেছে শোনা গেছে, সেই ব্যাপারটা নিয়েও কিন্তু পিএসসিতে গেছে। মাখান ছোটে যেও কিন্তু মোহামেডানে সাইন করেছে, সেই মাখান ছোটের ব্যাপারটাও গেছে। সুভাশিস রয় চৌধুরীর সঙ্গে চার্চিল ব্রাদার্সের একটা সমস্যা রয়েছে, সেটা নিয়েও গেছে। তো অনেকগুলো কেস নিয়ে কিন্তু 2 তারিখে মোটামুটি পিএসসি এই ব্যাপারগুলোকে নিয়ে বসবে। এবার 2 তারিখেই যে একদম আপডেট এসে যাবে কি সিদ্ধান্ত হলো সেটা নাও হতে পারে, বা যদি 2 তারিখের পরে গিয়ে 3 তারিখ 4 তারিখেও গিয়ে ব্যাপারগুলো হয় তো হতে পারে। তারপর যদি কোনো পক্ষ ভাবে যে না আমরা এই সিদ্ধান্তে খুশি নই, তারা কিন্তু আরও উপরে যাবে, ফিফাতে যাবে, ইত্যাদি ইত্যাদি করবে। তো মোহনবাগানে যেটা ক্লিয়ার ব্যাপার, তারা চায় যে আনোয়ার আলী তাদের দলে খেলুক। যদি আনোয়ার আলী না খেলতে চায় তো তাকে কিন্তু একটা আর্থিক জরিমানা করা হবে। সেই আর্থিক জরিমানাটা কিন্তু অনেক বড় আর্থিক জরিমানা, এবং প্লেয়ারের 6 মাসের ট্রান্সফার ব্যান হবে। সেটা তো সবাই জানে যে প্লেয়ার একটা ব্যান পাচ্ছে, মানে এই উইন্ডো থেকে পরের যেটা উইন্টার উইন্ডো এতদিন কিন্তু প্লেয়ারকে ব্যান থাকতে হবে, সেই কারণেই সে কোনো দলে প্র্যাকটিসে যোগদান করতে পারছে না। এবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে দুটো উইন্ডো কিন্তু ব্যান হতে চলেছে ক্লাবসরা, মানে একটা ক্লাব নয়, এখানে দুটো ক্লাব বা আরও বেশি ক্লাব ব্যান হতে পারে। তো প্লেয়ার কাদের? প্লেয়ার হচ্ছে দিল্লি এফসির প্লেয়ার কোথায় এসেছিল লোন ডিলে মোহনবাগান সুপার জায়েন্টে। 5 বছরের লোন ডিলটা আদৌ সম্ভব কিনা, তার লোন ডিলটা ঠিকঠাক ভ্যালিড কিনা সেটা নিয়েও তো পিএসসি আগে বসবে। কোনো এক পক্ষর কথা, কোনো ফ্যান পেজের কথা তো পিএসসি শুনবে না, বা আমাদের কথাও শুনবে না। সেগুলো নির্ধারিত হবে। কন্ট্যাক্ট যে সে ভেঙে গেছিলো সেটা ঠিক হয়েছিল না ভুল হয়েছিল, আনোয়ার কি চাইছে সেগুলো ভাবা হবে, অনেক কিছু ভাবনা চিন্তা হবে। তো যা হবে না হবে সবাই জানতে পারবে। আর এখানে ক্লাবস বলতে যেটুকু আমাদের কাছে আপডেট, প্রথম ক্লাব হচ্ছে দিল্লি এফসি, তারা কিন্তু একটা ব্যান পেতে পারে। আর যদি কন্ট্যাক্টটাই ঠিকঠাক না হয়, যে তাদের লোন ডিলে যে কন্ট্যাক্টটা, তো সেক্ষেত্রে যেই ক্লাবের প্লেয়ার গিয়েছিল সেই দুটো ক্লাবের সমস্যায় হতে পারে, বা যে কোনো একটা ক্লাবেরও সমস্যা হতে পারে। সম্ভাবনা বেশি দিল্লি এফসিরই ব্যানটা পাওয়ার। ইস্টবেঙ্গল তো এই পিকচারেই নেই। কিছুদিন আগে মার্কাসই জানিয়েছিল যে পুরোপুরি ব্যাপারটা দিল্লি এফসি আর মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে, ইস্টবেঙ্গল এই পিকচারেই নেই। আনোয়ার ফ্রি প্লেয়ার হয়ে গেলে সে ইস্টবেঙ্গলে আসবে, এটুকুই তোমরা ধরে রাখতে পারো। বাজারে এখন প্রচুর জিনিস শুনবে যে ইস্টবেঙ্গলকে ব্যান করে দেওয়া হয়েছে, আর ইস্টবেঙ্গল প্লেয়ার সাইন করাতে পারবে না, এই উইন্ডো থেকেই হবে না। কান দিও না ভাই, কান দিলে ভাই ঠকতে হবে। যেটুকু আমাদের কাছে আপডেট, বা যেটুকু তোমরা বাংলা নিউজ মিডিয়া থেকে বা বাংলা সংবাদপত্র থেকেও এই জিনিসই দেখতে পাবে যে ইস্টবেঙ্গল এই পিকচারেই নেই। ইস্টবেঙ্গল তো পিএসসিতে কেন যাবে? ইস্টবেঙ্গলের কোনো দরকারই নেই। ইস্টবেঙ্গল ফ্রি প্লেয়ার শুনেছে, ইস্টবেঙ্গলের কাছে সেই ভ্যালিড কাগজ এসেছিল, সাইন করিয়েছে, ব্যাস। আর অবশ্যই রঞ্জিত বাজাজও এত কাঁচা লোক নয়, সে কাঁচা কাজ করবে, সেও যথেষ্ট অভিজ্ঞ লোক, সেও ভালোভাবে কাজ করবে। আর মোহনবাগান সুপার জায়েন্টের ম্যানেজমেন্টও কিন্তু কাঁচা লোক নয়, তারাও কিন্তু ভালোভাবেই করবে। তো লড়াই চলুক, আনোয়ার মাঠে ফিরুক, আমরা এটাই চাই। আনোয়ার আবার খেলায় ফিরুক, এটাই চাই। যে যা হবে হোক, সেগুলো সামনে এসে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই ইস্টবেঙ্গলের প্লেয়ার লাগবে ডিফেন্সে, এটুকু আমরা বুঝতে পারছি। আনোয়ার এলে খুবই ভালো, না এলে অন্য কোনো প্লেয়ারকেও আনবে ইস্টবেঙ্গল, এটুকু আমরা বুঝতে পারছি। তো আশা করি তোমাদের ব্যাপারগুলো বোঝাতে পারলাম যে কোথায় কি চলছে না চলছে। আবারও বলছি, প্যানিক হয়েও না বেশি, অপেক্ষা করো 2 তারিখ পর্যন্ত, বা 2 তারিখের পরেও ব্যাপারটা যাবে, সেই দিকে অপেক্ষা করো। কোনো ফ্যান পেজের কথা বিশ্বাস করো না। তো এই ভিডিওতে এটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার যা করার করে দিও, আর ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।